কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আজ যে বিষয়টি নিয়ে চর্চা করব সেই বিষয়টি অমিত শাহের একটি মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে যে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে। সম্প্রতি সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি মন্তব্য করেন, যেখানে তিনি বলেছিলেন আম্বেদকর 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 এটি এখন একটি ফ্যাশনে পরিণত হয়েছে। এতবার যদি ভগবানের নাম নেওয়া যেত তাহলে ৭ জন্ম স্বর্গবাস করতে পারতেন। এবং এই বিষয়টিকে কেন্দ্র করেই বিরোধীরা একটি কার্যত রাজনৈতিক অস্ত্র হাতে পায়। তারা সংসদে এবং সংসদের বাইরে একদিকে যেমন কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক দল, শাসক দল বিজেপিকে আক্রমণ করে, পাশাপাশি অমিত শাহের বিরুদ্ধেও তারা একাধিক বক্তব্য রাখে। এবং শুধু এখানেই থেমে যায়নি, এই বিষয়টিকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে একটা বিজেপি বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের একটা চর্চা শুরু হয়ে গিয়েছে প্রত্যেকটি বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যেই। তাহলে রাজনৈতিক যে পরিস্থিতি জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে, আন্দোলন বা একে কেন্দ্র করে বিজেপি তারাই বা কি ভাবছে, ঠিক কিভাবে গড়াচ্ছে রাজনীতিটা, সেই বিষয়ে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কিভাবে রাজনীতির জলটা গড়াচ্ছে এই আম্বেদকর ইস্যুতে? দেখো অঙ্কুর, খুব ভালো একটা প্রসঙ্গ তুমি আজকে তুলে আনলে আজকের কথাবার্তায়। আমরা রাজনীতি নিয়ে কথা বলি এবং আমরা দীর্ঘদিন ধরেই দেখছি যে বিজেপি যেন একটা, বিশেষ করে মহারাষ্ট্র নির্বাচনের ফলাফল বেরোবার পরে বিজেপি যেন একটা অফেন্সিভে যাচ্ছে, সারা দেশের রাজনীতিতে যেন তারা নিয়ন্ত্রণ করছে এইরকম একটা হাবভাব দেখাচ্ছিল। এবং সেখানে বিরোধীদের তুচ্ছ তাচ্ছিল্য করা, যে এরা কিছুই পারে না, মহারাষ্ট্রে যেভাবে হারলো মুখ দেখাবার জায়গা নেই, মুখে চুনকালি পড়ে গেছে, এই রকম বক্তব্য রাখা থেকে শুরু করে সংসদে তাদের কথা শুনতে না চাওয়া, তুচ্ছ তাচ্ছিল্য করা, প্রত্যেকটা জিনিসই আমরা দেখছিলাম একটার পর একটা ঘটে চলছিল। হঠাৎ ভারতীয় রাজনীতিতে এমন একটি ঘটনা ঘটল যেটা কিন্তু নতুন চাঞ্চল্য তৈরি করে দিল ভারতীয় রাজনীতিতে। কি সেটা? রাজ্যসভায় বক্তৃতা প্রসঙ্গে অমিত শাহ বলে ফেললেন যে এটা আজকাল একটা ফ্যাশন হয়ে গেছে বলে 7বার আম্বেদকরের নাম করেছেন। এটা একটা ফ্যাশন হয়ে গেছে, আম্বেদকর 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 আম্বেদকর, 3বার নয়, 7বার 8বার নাম করেছেন। যেন একটা মানে হেলা ফেলার ব্যাপার। এর থেকে ভগবান 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 করলে তো 7 জন্ম স্বর্গবাস হতো, যেটা অঙ্কুর সঠিকভাবেই বললেন। এই কথাটার মধ্যে যে তাচ্ছিল্য প্রকাশ পেল অমিত শাহর, সেই তাচ্ছিল্যটাকে সঙ্গে সঙ্গে ধরে নেওয়ার যে বিচক্ষণতা, সেটা কিন্তু কংগ্রেস দেখালো। কি ঘটনা ঘটলো? সঙ্গে সঙ্গে এটা নিয়ে শোরগোল শুরু হলো সংসদের ভেতরে, সংসদের বাইরে তা নিয়ে বড়সড় ঘটনাও ঘটে গেল, যেটা আমরা এর আগে কলকাতা টিভিতে আমরা জানিয়েছি, কলকাতা টিভি ডিজিটালেও আমরা জানিয়েছি যে কিভাবে একটা আম্বেদকরকে নিয়ে যে অবমাননাকর মন্তব্য, তার প্রতিবাদ করতে গিয়ে রাহুল গান্ধীরা যখন মিছিল করে আসছিলেন, কংগ্রেস এবং বিরোধীরা যখন মিছিল করে আসছিল, কিভাবে তাদেরকে পথ আটকে দেওয়া হয়, মকরদ্বারে ধস্তাধস্তি হয়, ধাক্কাধাক্কি হয়। এবং একটা ধাক্কাধাক্কির পরিস্থিতিতে বিজেপির 2জন সাংসদ সামান্য চোট পান, সেটাকে বিরাট বড় করে হাসপাতালের আইসিইউতে ভর্তি করে রাহুল গান্ধীর নামে কত থানায় এফআইআর করে তাকে খুনের মামলা দিয়ে, খুনের চেষ্টার মামলা দিয়ে, মানে বিজেপি যেন দিশেহারা হয়ে গেল যে কি করতে হবে না করতে হবে, তারা ঠিক করতে পারছিল না। এবং ঠিক সেই সময় ভারতীয় রাজনীতিতে নয়া মোড়টি এলো। আমি বলতে চাইছি যে হরিয়ানা এবং মহারাষ্ট্রে এনডিএর বিরাট জয়ের পরে এনডিএ ছিল অফেন্সিভে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা অ্যান্ড কোম্পানি, তারা ছিল অফেন্সিভে। এখন কি ঘটনাটা ঘটলো? তারা আম্বেদকর নিয়ে এই মন্তব্য সামলাতে গিয়ে আত্মরক্ষামূলক তাদের রাজনীতিতে তারা নামতে বাধ্য হলো। কিরকম? আমরা জানি যেদিন অমিত শাহ ওই বক্তব্য রাখলেন, সেই দিনই খোদ প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করলেন।
তাতে তিনি বললেন যে কংগ্রেস আম্বেদকর সম্পর্কে কত মানে অপমান করেছে, কংগ্রেসের কত আম্বেদকর সম্পর্কে বিরোধিতা ছিল ইত্যাদি ইত্যাদি। এবং সেখানে যে ভাষায় প্রধানমন্ত্রী বলেছিলেন সেই এক্স হ্যান্ডেলের পোস্টে, এই পচা রাজনীতি ইত্যাদি ইত্যাদি, যেটা ঠিক প্রধানমন্ত্রীর একটা রাজনৈতিক বয়ান হিসেবে নিতেই অসুবিধা হয়, যেন মনে হচ্ছে রকের আড্ডা হচ্ছে। এই রকমভাবে সেই প্রধানমন্ত্রী নিজে অমিত শাহকে রক্ষা করার চেষ্টা করেন। এবং তারপরে আরও নানান নেতা, অমিত শাহ নিজে প্রেস কনফারেন্স করেন, সঙ্গে জেপি নাড্ডারা ছিলেন, নানানভাবে তারা এটাকে সামলাবার চেষ্টা করলেও দেখা গেল যে সারা দেশ জুড়ে এটা নিয়ে একটা শোরগোল হচ্ছে। সারা দেশ জুড়ে অমিত শাহ সম্পর্কে একটা বিরূপ মনোভাব তৈরি হচ্ছে, যে মনোভাব সামলানো যাচ্ছে না। আচ্ছা, ঠিক আমরা এখানেই জানতে চাইবো যে এই তো ধরুন বিজেপির তো মানে এনডিএর তো একটা বৈঠক ছিল গতকালই। সেই বৈঠকে কি তাহলে বিরোধীদের এই আন্দোলন বা বিরোধীদের এই রাজনৈতিক চাপের কোনো প্রভাব দেখতে পেলেন? আমরা সেটাই আলোচনা করছি যে যখন এইরকম একটা পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা তীব্র বিরোধিতা করলেন, সারা দেশে বিরোধিতা হলো, এনডিএর মধ্যে ঠিক কি হচ্ছিল। যেদিন অমিত শাহ বললেন কথাটা, সেই দিনই আমরা কলকাতা টিভিতে বলছিলাম যে যে রাজনীতির বাধ্যবাধকতা এনডিএর শরিক অনেকগুলো দলের আছে, তারা কিভাবে অমিত শাহর পাশে এসে দাঁড়াবে, এই কথা বলতে গিয়ে আমরা তুলেছিলাম নীতিশ কুমারের দল জেডিইউর কথা, যারা পিছড়ে বর্গের রাজনীতি করে, এক্স্যাক্টলি। কুর্মী ইত্যাদি ওবিসি এবং পিছড়ে বর্গ যাদের মূল ভোট ভিত্তি, তারা কিভাবে প্রতিক্রিয়া জানাবে। আমরা সেদিন বলেছিলাম যে রামবিলাস পাসওয়ান প্রতিষ্ঠিত যে দল এখন চালান রামবিলাসের পুত্র চিরাগ পাসওয়ান, সেই লোক জনশক্তি পার্টির ভিত্তি হচ্ছে অতি পিছড়ে বর্গ, অতি দলিতদের মধ্যে। তারা কিভাবে অমিত শাহর পক্ষে দাঁড়াবে, আমরা এই সব কথা বলছিলাম। তার কারণ এই সব দলগুলো অর্থাৎ জেডিইউ, এলজেপি, এই সব দলগুলো অমিত শাহর পাশে দাঁড়াতে গিয়ে নিজেদের ভোট ব্যাংকে ভাসিয়ে দিতে পারেন না। ঠিক। নিজের ভোট ব্যাংক ধরে রাখতে তাদের কিন্তু অনেক চিন্তা ভাবনার দরকার। আর ঠিক এটারই প্রতিফলন দেখলাম যখন সারা দেশ বড়দিনের উৎসবে মেতেছে, আনন্দিত, ঠিক তখনই জেপি নাড্ডার বাড়িতে 1 ঘন্টার একটি বৈঠক হয়ে গেল। এই বৈঠকটি খুব একটা শোরগোল পাকিয়ে হয়নি, খানিকটা নীরবে নিঃশব্দে হয়েছে, কিন্তু বৈঠকটি অনেক দিন আমাদের মনে রাখতে হবে। বারবার এই বৈঠকটির কথায় আমাদের ফিরে আসতে হবে। 1 ঘন্টার বৈঠকে সভাপতিত্ব করলেন কে? অমিত শাহ। অর্থাৎ বিজেপি সভাপতিত্ব করবার জন্য অমিত শাহকে সামনে এগিয়ে দিলেন। সেই বৈঠকে এনডিএর সব শরিকদের আসার কথা। আমরা দেখলাম সব শরিকরা তাদের প্রধান নেতাকে পাঠিয়েছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও এসে হাজির হয়েছেন, কিন্তু 3টি দলের প্রধান নেতারা এই বৈঠকে এলেন না। কারা এলেন না? যা আমরা আন্দাজ করেছিলাম, সেই জেডিইউর প্রধান নীতিশ কুমার এনডিএর বৈঠকে এলেন না, পাঠিয়ে দিলেন তার দলের আরেকজনকে। কে এলেন না? ওই লোক জনশক্তি পার্টির প্রধান চিরাগ পাসওয়ান বৈঠকে এলেন না। আর কে এলেন না? এটা কিন্তু আরো একটা বড় ঝটকা। মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনীতি যেদিকে গড়িয়েছে এবং যেভাবে শিন্ডেকে মুখ্যমন্ত্রী চেয়ার থেকে বঞ্চিত করা হয়েছে বলে তারা মনে করছেন, শিবসেনা মনে করছেন, সেই ক্ষোভ যে ওখানে মন্ত্রিসভা গঠনের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়নি, তার প্রতিফলন দেখা গেল 25 তারিখে ডিসেম্বর মাসে যখন এনডিএ বৈঠক হলো। শিন্ডে সাহেব, একনাথ শিন্ডে, তিনি কিন্তু বৈঠকে এলেন না। তাহলে 3টে বড় দল, মানে যারা শরিক সমর্থক, এরকম 3টে বড় দলের প্রধান নেতারা এলেন না, এবং এর থেকে স্পষ্ট ইঙ্গিত পাঠানো হলো এনডিএর মধ্যে যে আমরা অমিত শাহর মন্তব্যে খুশি নই, এবং শিন্ডে তার সঙ্গে আরো কিছু বার্তা পাঠাতে চাইলেন। কিন্তু বৈঠকে কি হলো? বৈঠকে একটি বিষয়ই আলোচনা হলো, সেটা হচ্ছে অমিত শাহ বারবার বোঝাতে চাইলেন যে কংগ্রেস এবং বিরোধীরা তার মন্তব্যকে বিকৃত করেছে।
যখন বৈঠকে অংশগ্রহণকারী অন্য দল বিজেপি ছাড়া অন্য দলের নেতারা এ বিষয়ে বলতে থাকলেন যে না কংগ্রেস এই কথা বলছে, এটা ভিডিও দেখানো হচ্ছে ইত্যাদি। এমনকি অমিত শাহ এটাও বলেছেন যে নানা রকম কম্পিউটার ভিত্তিক টুল ব্যবহার করে তার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। ভয়ঙ্কর কথা। হুম স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, হুম মামলা করতে পারেন তিনি, মামলা টামলা হয়নি। বলছেন যে নানা রকম টুল ব্যবহার করে তার ভিডিওকে বিকৃত করা হয়েছে এবং গোটা মিটিং জুড়ে আমরা মানে যা বলিনি তাই কংগ্রেস বলতে চাইছে, এই কথাই ক্রমাগত তিনি বলে গেলেন। আর উল্টো দিকে বিরোধী পক্ষ, তাদের প্রধান দল ধরা যাক কংগ্রেস আসন সংখ্যার দিক থেকে, তারা বেলগাভিতে আজকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বর্ধিত অধিবেশন শুরু করেছে। তারা আগামীকাল একটা মহা র্যালি ডেকেছে সেখানে। সেই র্যালির নাম কি দিলেন তারা? তারা নাম দিলেন জয় বাপু, অর্থাৎ মহাত্মা গান্ধীর নামে জয় বাপু, জয় ভীম অর্থাৎ আম্বেদকরকে স্মরণ করে, জয় সংবিধান। অর্থাৎ যে রক্ষণাত্মক জায়গায় বিরোধী পক্ষ চলে গিয়েছিল তার থেকে বেরিয়ে এসে আজকে বাপু অর্থাৎ মহাত্মা গান্ধী, আম্বেদকর এবং সংবিধানকে সামনে রেখে তারা কিন্তু একটা অফেন্সিভে এগিয়ে এসে রাজনীতিতে এজেন্ডা সেট করবার চেষ্টা করছেন। সুতরাং একদিকের এনডিএর মিটিংয়ে রক্ষণাত্মক অমিত শাহ ব্যাখ্যা করার চেষ্টা করছেন তিনি এত খারাপ কিছু বলেননি, আর অন্যদিকে কংগ্রেস র্যালি ডাকছে জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান বলে। সুতরাং রাজনীতির মধ্যে কিন্তু একটা পরিবর্তন এসে যাচ্ছে। কেন্দ্রীয় সরকারে কি এর ফলে কোনো সংকট তৈরি হতে পারে? দেখুন, শিন্ডে অনুপস্থিত ছিলেন, এটা একেবারে স্পষ্ট। মহারাষ্ট্র মন্ত্রিসভা গড়তে যে দীর্ঘ টাল বাহানা চলেছে কয়েক সপ্তাহ, তাতে একেবারে স্পষ্ট শিন্ডে একেবারেই খুশি নন। শিন্ডে সুযোগের অপেক্ষা করছেন, সুযোগ পেতে হবে তাকে। এখন তো লোকসভা নির্বাচনও নেই, তাদের রাজ্যে বিধানসভা নির্বাচনও নেই, তাহলে কোন সুযোগ? সুযোগের অপেক্ষায় আছে। দ্বিতীয়, নীতিশ কুমার জানেন যে আম্বেদকর ইস্যুতে তিনি যদি দূরত্ব না তৈরি করেন তার ভোট ব্যাংক ভেঙে যাবে। তার সামনে নির্বাচন, সামনের বছরের তাদের নির্বাচন, তাদের যদি ভোট ব্যাংক ভেঙে যায় তাহলে নীতিশ কুমারের পা রাখবার কোনো জায়গা থাকবে না। একই কথা চিরাগ পাসওয়ানের পক্ষে। আপনি যদি অঙ্কের হিসেবে দেখেন, জেডিইউর আছে 12 জন লোকসভার সাংসদ, চিরাগ পাসওয়ানের আছে 5 জন, আর একনাথ শিন্ডের সঙ্গে যে শিবসেনা তাদের আছে 7 জন। তাহলে 12 যোগ 7 যোগ 5 যদি আপনি করেন তাহলে পাবেন 24 জন। এই 24-এর সমর্থন যদি এনডিএ হারায় তাহলে লোকসভায় তাদের সদস্য সংখ্যা 260-এরও নিচে নেমে যাবে, 259 হবে। যেখানে আমাদের সরকার গড়তে 272-73 এইরকম সাংসদের সমর্থন না হলে সরকার থাকে না, সেখানে কমে আসছে। অন্তত মানে সামনের দিকে তাকিয়ে যদি আমরা ভাবতে চাই যে কোনোভাবে যদি ম্যানেজ না করতে পারে বিজেপি এই তিনটি শক্তিকে, অর্থাৎ নীতিশ কুমারের জেডিইউ, চিরাগ পাসওয়ানের এলজেপি এবং একনাথ শিন্ডের শিবসেনা, এবং এই তিনটি দলই যদি তাদের সমর্থন কোনো এক মাহেন্দ্রক্ষণে প্রত্যাহার করে নেয় তাহলে নরেন্দ্র মোদীর সরকার পড়ে যাবে। সুতরাং বড়সড় সংকটে বিজেপি, রক্ষণাত্মক বিজেপি ভারতীয় রাজনীতিতে কিন্তু নয়া মোড় এনে দিয়েছে অমিত শাহর একটা 11 সেকেন্ডের ভিডিও। একেবারেই ধন্যবাদ আশিস দা। আমরা এবার খুব স্বাভাবিকভাবে নজর রাখতে হবে ভারতীয় জনতা পার্টি এক্ষেত্রে রক্ষণাত্মকভাবে তাদের শরিকদের নিয়ে আগামী দিনে এগিয়ে চলার কি বার্তা সামনে আনে, বা বিরোধী কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি এই ইস্যুতে তাদের আক্রমণ কতটা জোরদার করে তুলতে পারে। অবশ্যই আমাদের নজর রাখতে হবে সেদিকে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।